কত শতাংশ এই সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে গেছে। গ্রাফিক্স নাম্বার 1 আমি একটু দেখাতে বলবো যে 2011 সালে 2011 বিধানসভা ভোটে 60 থেকে 70% মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের দিকে ছিল। 2016 সালে ছিল প্রায় 75 থেকে 80%। 2021-এ 75 থেকে সেটা 85% হয়ে গেছে। অর্থাৎ উত্তর কিন্তু এই শতাংশের হিসেবটা বেড়েছে। তাহলে এটাকে আপনি কিভাবে বলবেন যে মুসলিম ভোট যখন বাড়ে তখন কি তাদের উপর নিয়ন্ত্রণ রাখাটা কঠিন হয়ে দাঁড়ায়? হ্যাঁ, যখন এই যে ভোটটা বেড়েছে আপনারা বলছেন, সেটা তা থেকে দেখা যাচ্ছে যে যারা অন্য মুসলমানদের একটা অংশ, যারা মানে সেকুলার পার্টিগুলোতে ছিল, সিপিআইএম বা অন্য পার্টি যেগুলো কংগ্রেস, সেখান থেকে একটা বড় অংশ তারা শাসকের দিকে আবার চলেও আসে, ধীরে ধীরে চলে আসে। মোটামুটি যে পার্সেন্টেজটা বলছেন 85%, এটা যদি সঠিক হয় তাহলে এটা একটা স্যাচুরেশন লেভেল, মানে একেবারে পিক। এর পরে আর ওঠা যায় না, কেন বেশ কিছু মানুষ তারা ভোটে তাদের নিজস্ব সত্তা বজায় রাখে, কেউ ভোট দেয় না, কেউ এরকম নানান অবস্থায় থাকে। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা মুসলমানদের যতগুলো ভোট পাওয়া সম্ভব ছিল করে গেছে। এখন মুসলমানরা ভাবছে যে আমরা পেলাম তাকে, আমরা কি সরকারকে এতটা সাপোর্ট দিয়ে আমাদের ভাগ্যে কি কিছু জুটেছে? চাকরির বাজার কি আমাদের ভালো হয়েছে? শিক্ষার বাজার কি ভালো হয়েছে? স্বাস্থ্যের বাজার কি আমাদের আলাদা করে কিছু ঘটেছে? সেরকম তো কিছু ঘটেনি। সেটা তারা ভাবছে। একই সঙ্গে তারা দেখছে, হ্যাঁ, মুয়াজ্জিন ভাতা বা ইমাম ভাতা এগুলো হয়তো কিছু দিয়ে এসেছে। এইগুলো তো মানে সাধারণ মানুষের পকেট থেকে আসতো না, এগুলো যে ওয়াকফ বোর্ড ছিল তাদের থেকেই আসতো। সুতরাং সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে আমরা কি পেলাম। আবার কোনো রাজনৈতিক দল তাদেরকে বোঝাচ্ছে যে দেখো, হিন্দুদের জন্য অনেক মন্দির টন্দির হচ্ছে এবং সে হিন্দু মন্দিরের প্রসাদও তোমাদের বাড়িতে বাড়িতে দেওয়া হচ্ছে, এরকম একটা বক্তব্য কেউ কেউ ছড়িয়ে দিচ্ছে। এবং তার ফলে তাদের মনে হচ্ছে যে এই দলটা তো বলে আমাদের জন্য, তা তো নয়, তাহলে তো এরাও হিন্দুদের জন্য কাজ করছে, এরকম একটা সংকীর্ণ বার্তা। মানুষ যখন বিশেষভাবে সচেতন না থাকে, অনেকভাবে তাকে অনেক কিছু খবর দেওয়া যায়, তার ফলে তার মধ্যে কনফিউশন সৃষ্টি করা যায়। সেই কনফিউশনটা এতকাল ছিল না বলে আমরা দেখছি যে ব্যাপকভাবে তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? যে মুসলমানদের মধ্যে একটা সত্তা, কিছু লিডারশিপের মধ্যে কিছু লোক জেগে উঠেছেন, তারা মনে করছেন তাদের পরিচয়টা জাগিয়ে তোলা দরকার। বেশ কিছু জায়গায় ভারতবর্ষের অন্য রাজ্যে, বিশেষ করে আসাম, এআইইউডিএফ বলে একটি পার্টি তৈরি হয়েছিল। সেই পার্টিটা কিন্তু যথেষ্ট খ্যাতি লাভ করে, যদিও গত নির্বাচনে তারা কিছুটা কংগ্রেসের সঙ্গে অনেকটা ভোট মিশে যাওয়ার ফলে, মানে বাক্যবিভক্তে মেশেনি, কিন্তু তারা ভোটটাকে ট্রান্সফার করে দেওয়ার ফলে তাদের অনেকটা পার্সেন্টেজ কমেছে। তারা প্রায় 9 থেকে 13% ভোট কিন্তু এআইইউডিএফ চুজ করেছে। স্যার, আরেকটা, এই যে আপনি বলছেন না, এই যে আসন সংখ্যার কথাটা বলছেন, আমি আরেকটা অংশ একটু দেখাই যে কতগুলো মুসলিম অধ্যুষিত আসন রয়েছে এ রাজ্যে, এবং তার মধ্যে আগের বিধানসভাতে কতগুলো তৃণমূল কংগ্রেসের পকেটে ঢুকেছে। আমি একটু দেখাই, গ্রাফিক্স নাম্বার 2 একটু দেখাতে বলবো যে পশ্চিমবঙ্গে মোট মুসলিম অধ্যুষিত আসনের সংখ্যা হচ্ছে 85। 2021-এ তৃণমূল পেয়েছে হচ্ছে 75। এই হচ্ছে মোটামুটি একটা হিসেব, মানে আমরা যে হিসেবটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, মোটামুটিভাবে এই একটা হিসেব যে মুসলিম অধ্যুষিত আসনের সংখ্যা প্রায় 85, তৃণমূল কংগ্রেস পেয়েছে প্রায় 75, প্লাস 1-2 এদিক ওদিক হতে পারে, মোটামুটিভাবে যে হিসেব আমরা পাচ্ছি। স্যার, একটা জিনিস এবার এখান থেকে একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে মালদার মোথাবাড়ির ঘটনার পর আরও স্পষ্ট, দক্ষিণ 24 পরগনা একটা মুসলিম অধ্যুষিত জায়গা, মালদা, মুর্শিদাবাদ, এইগুলো হচ্ছে সব মুসলিম অধ্যুষিত জায়গা, আমরা সবাই জানি। এই যে জায়গাগুলো বলা হচ্ছে যে ওপার থেকে প্রচুর মানুষ এখানে এসেছে এবং যে কারণে এখানকার যে ডেমোগ্রাফিটা সেটা চেঞ্জ হয়ে গেছে। কথা আমরা বলছি না, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার কথা বলেছেন, বিরোধীরা বারবার কথা বলেছেন। কোথাও গিয়ে কি সেটাও একটা কারণ এই ধরনের অশান্তিগুলোর পেছনে? জনসংখ্যার যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, এটা তো কোনো নেতা বলার অপেক্ষা লাগে না, তথ্যই বলছে। 70% মুসলমান সেখানে। আপনি মালদায় প্রায় 60% মুসলমান, নর্থ দিনাজপুরে প্রায় 50% মুসলমান। এই 3টে জেলা তো রয়েছে, এর সঙ্গে বীরভূম, সেখানেও প্রায় 50-এর কাছাকাছি মুসলমান রয়ে গেছে। এবং এই সবকটা যে কটা জেলার নাম বললাম, প্রায় 54খানা অ্যাসেম্বলি সিট আছে।
তো সেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষ ভীষণভাবে প্রভাব ফেলতে পারে। যে এরা তো একটা সময় অধিকাংশ মানুষই বাংলাদেশ থেকে এসেছে, এটা কোনো সন্দেহ নেই। তবে এরা ভারতবর্ষের সঙ্গে বা ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থার সঙ্গে মিশে গেছে, এটাও কারেক্ট, এবং নিত্য নতুন লোকও ঢুকছে, সেটাও কোনো অসুবিধে, সেটাও কিন্তু ঘটছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে মানুষরা ছিল তারা মনে করতো তৃণমূলের সঙ্গে থাকলেই তাদের মধ্যে জীবন কিছু সুখের হবে, কোনো ঝামেলার হবে না। কিন্তু সেখানে থাবা বসিয়েছে। আমরা দেখলাম যে হুমায়ুন কবিরের যে দল, জাতীয় উন্নয়ন পার্টি, তারা একটা স্বপ্ন নিয়ে এসেছে। তাদের সঙ্গে এমআইএম, যদিও তারা পশ্চিমবঙ্গে গত নির্বাচন দাঁড়িয়ে বিশেষ সুবিধে করতে পারেন, এবারে কিন্তু দাঁড়িয়েছে। খেয়াল রাখতে হবে, এই মিম কিন্তু বিহারে দাঁড়িয়ে সীমাঞ্চল প্রদেশে বেশি 28টা মাত্র সিটে দাঁড়িয়েছিল, 5টা জিতেছে। সীমাঞ্চলটাকে মোটামুটি তারা কন্ট্রোল করছে। এখন পশ্চিমবঙ্গের এই যে নির্বাচন, মিম এবং জাতীয় উন্নয়ন পার্টি দুটো মিশিয়ে কিন্তু প্রায় 200টা সিটে আসন পেয়েছে। অর্থাৎ বিহারে আসন লক্ষ্য ছিল সীমাঞ্চল রাজ্যটাকে, সীমাঞ্চল জেলাটাকে একটু কন্ট্রোলে, নিজেদের কন্ট্রোলে রাখা এবং সেখান থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়া। এই পশ্চিমবঙ্গের মডেলটা হচ্ছে 200টা জায়গায় সিট দিয়েছে, বুঝতেই পারছেন। অর্থাৎ ভোটটা কি করে কেড়ে নাও, ভোটটা ভাগ করে, তৃণমূলের ভোটটা কি করে ছড়িয়ে দেওয়া যায়, এটাই হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে মিম বা জেইউপি স্ট্র্যাটেজি, যে কি করে ভোটটা ভাগ করা যায়। এবং এই 200টা সিটে যদি 2% হয়তো পাবে, যদি 1%ও ভোট পেয়ে যায়, কিছু কিছু জায়গায় তো ভালো পার্সেন্টেজ পাবে। এবং মিম যদি দেখেন, মিম যেসব জায়গায় দাঁড়িয়েছিল বিহারে প্রায় 35 থেকে 40% ভোট পেয়েছে, এবং এখানে হয়তো বিহারে মালদা, মুর্শিদাবাদে, নর্থ দিনাজপুরে পাবে। মিম বা জেইউপি সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আবার যদি দেখেন যে দক্ষিণ 24 পরগনাতে তো ভাঙর তো ওদের বেল্ট, আইএসএফ এর বেল্ট, এবং ওরা ক্যানিংয়েও এগোচ্ছে। আবার ওদের উত্তর 24 পরগনাতে মধ্যমগ্রাম, বারাসাতেও কিন্তু ওরা তৈরি করছে। এই অঞ্চলটা আইএসএফ এর একটা অঞ্চল তৈরি হয়েছে। এটাও একটা মুসলমানদেরই একটা সাংগঠনিক ব্যবস্থা। তারা কিছুটা অন্য দলের সঙ্গে একটা মৈত্রীর একটা সম্পর্ক রাখে। তার ফলে যেটা ঘটছে যে শুধুমাত্র, তাহলে কি আপনি বলবেন, এই যে দক্ষিণ 24 পরগনার প্রসঙ্গটা আনলেন, তাহলে কি বলবেন এই যে আইএসএফ বা হুমায়ুন কবিরের দল বা মিম, এগুলো কি কোথাও গিয়ে ভাগ বসাচ্ছে ভোটে, তাই কি এতটা বেপরোয়া হয়ে উঠছে, নাকি এর পেছনে অন্য কোনো ইন্ধন কাজ করছে? হ্যাঁ, দেখুন, যখনই আপনি ধর্মের কথা বলেন, মুসলমানরা উপেক্ষিত, সাধারণ মানুষকে বা হিন্দুরা উপেক্ষিত যদি বলেন, সেই সম্প্রদায়ের মানুষ অনেক সময় ক্ষেপে উঠতে পারে এবং মুসলমানদের মধ্যে সহজে খেপিয়ে দেওয়া যায়। আমরা দেখেছিলাম সিএএ এর সময় তো যে ধরনের দাঙ্গা বোঝানো হয়েছিল যে তাদেরকে বুঝি সরকার ডিসক্রিমিনেট করছে, এই যে ধারণা তৈরি হয়েছিল, তাতে কিন্তু ব্যাপক হাঙ্গামা ঘটে যায় কিন্তু। এবং আমরা দেখেছিলাম যারা হাঙ্গামা করেছিল খুব একটা শাস্তি পায়নি।